গত পর্বে আমরা HTML এর বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম এবং এ পর্বে কন্টেন্ট ফরম্যাটিং নিয়ে আলোচনা করা হবে। এই চ্যাপ্টারে যেটা থাকছে লাইন ব্রেকস, ডিটি, ডিডি ট্যাগ, এইচআর ট্যাগের ব্যবহার, স্পেশালি কিছু স্পেশাল ক্যারেক্টার আছে যেমন অ্যান্ড কপিরাইট, ট্রেডমার্ক, এগুলো সিম্বল কিভাবে ব্যবহার করতে হয়। এবং আমরা জানি যে ওয়েব ব্রাউজারে আমরা কোনো কিছু লেখার সময় যদি একটার বেশি স্পেস দিই, সেগুলো ওয়েব ব্রাউজার অটোমেটিক্যালি কেটে শুধুমাত্র একটা স্পেস গ্রহণ করে। তো কিভাবে একাধিক স্পেস প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায় এবং কিভাবে একটা ওয়েবসাইটে ইমেজ ব্যবহার করা যায়, এই সব কিছু আজকে দেখব। প্রথমে লাইন ব্রেক ট্যাগটা দেখে নেওয়া যাক। আমাদের ডেস্কটপ থেকে নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করলে নোটপ্যাডের এখানে একটি উইন্ডো ওপেন হবে। এখানে আমাদের কোড আজকে লিখব। HTML এর বেসিক স্ট্রাকচারটা আমরা এখানে কপি করে নিয়ে এসেছি। এটাকে আমরা সেভ করার জন্য কন্ট্রোল এস দিব এবং আমরা এটাকে কন্টেন্ট ফরম্যাটিং ডট এইচটিএমএল এই নামে সেভ করব। আমরা এখানে HTML অলরেডি পেয়ে গেছি। এখানে আমরা কিছু ডামি টেক্সট নিয়ে আসব। ডামি টেক্সটের ভিতরে প্রথমে আমরা লাইন ব্রেকের কাজটা অর্থাৎ লাইন ব্রেক ট্যাগটা কিভাবে লিখতে হয় সেটার আমরা ব্যবহার দেখে নেব। লাইন ব্রেক ট্যাগ লেখার জন্য ধরেন আমরা এখানে একটা লাইন ব্রেক চাচ্ছি, অর্থাৎ আমাদের ওয়েব ব্রাউজারে শো করবে ঠিক এইভাবে। তো এভাবে করার জন্য আমাদেরকে প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেট বিআর স্ল্যাশ এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ এভাবে লিখতে হবে কিংবা এভাবেও লেখা যায়। এটার ইন্ডিং বা স্টার্টিং কোনো রকম ধরন নেই, জাস্ট এভাবে যে কোনো একভাবে লিখলেই একটা লাইন ব্রেক হবে। ধরা যাক আমরা এখানে একটা লাইন ব্রেক দিয়েছি, আমরা ডামির জায়গায় দুইটা লাইন ব্রেক দিতে চাই, সেক্ষেত্রে সিম্পলি একইভাবে জাস্ট দুইটা ব্রেক ট্যাগ লিখবো তো এবং আমরা এটাকে ব্রাউজারে শো করলে দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রির পরে একটা লাইন ব্রেক দিয়েছি, ডামির পরে দুইটা লাইন ব্রেক দিয়েছি, যার কারণে এখানে দুইটা লাইন ব্রেক হয়েছে। তো এভাবে লাইন ব্রেক ট্যাগ ব্যবহার করার মাধ্যমে আমরা একাধিক পিআর ট্যাগ, এখানে লাইন ব্রেক ট্যাগের পরিবর্তে আমরা একাধিক পিআর ট্যাগ ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে প্রতিটা জায়গায় পিআর ট্যাগ স্টার্ট, পিআর ট্যাগ পি ট্যাগ স্টার্ট এবং পি ট্যাগ ক্লোজ করা, যেটা প্যারাগ্রাফ অনেক বেশি কোড লিখা হয়ে যায়। এই জন্য এখানে লাইন ব্রেক ট্যাগ যেহেতু HTML আছে, আমরা এই সুবিধাটা এখান থেকে নিতে পারি। এরপরে দেখে নেওয়া যাক ডিটি এবং ডিডি ট্যাগের ব্যবহার। এখন আমরা আগে যেভাবে লিখতাম যে কোনো দরখাস্ত লেখার সময় দেখা যায় আমরা একটু গ্যাপ দিয়ে লিখতাম, যেমন আমরা লিখতাম যে ডিয়ার স্যার, এরপরে এরকম ঠিক একটা গ্যাপ থাকতো। এই যে এই গ্যাপটা কিভাবে দেওয়া যায়, এই জন্য আমরা সাধারণত ডিটি বা ডিডি ট্যাগ ব্যবহার করি। তো প্রথমে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে ডিটি ট্যাগ এবং ডিটি ট্যাগ অবশ্যই ক্লোজ করতে হবে। ধরা যাক আমরা এখানে লিখি ডিটিটা ক্লোজ এবং আমরা চাচ্ছি নিচের লাইনে এটা লরেমের পর থেকে শো করবে, সেক্ষেত্রে আমরা এখানে ডিডি ট্যাগ ব্যবহার করব। সেভ করব এবং আমরা ব্রাউজার রিফ্রেশ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক একইভাবে এখানে চলে আসছে, যেভাবে এখানে ট্যাগটা লেখা আছে। এবং এখানে আরও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লাইন অটোমেটিক্যালি ব্রেক হয়ে গেছে, অর্থাৎ ডিডি ট্যাগের পরে একটা লাইন অটোমেটিক্যালি ব্রেক হয়ে যাবে। তো এভাবে ডিডি এবং ডিটি ট্যাগ ব্যবহার করে বিভিন্ন কাজ করা যেতে পারে। আমি আগেই বলেছি গুগল থেকে সকল ট্যাগের রেফারেন্স নিয়ে একটা ট্যাগ নিজে নিজে চেষ্টা করা খুবই জরুরি এবং এটা সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে। তারপর আমি কিছু ট্যাগ যেগুলো সচরাচর ব্যবহার হয় সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। এরপরে আমরা একটা যদি চাই যে আমাদের ওয়েব ব্রাউজারে এখানে যেহেতু আমরা আজকে কন্টেন্ট ফরম্যাটিং নিয়ে লিখছি, সো এখানে আমাদের H1 ট্যাগের ভিতরে কন্টেন্ট ফরম্যাটিং লেখা থাকবে এবং তারপর একটা লম্বা বর্ডার থাকবে। তাহলে এটা দেওয়ার জন্য আমরা HR ট্যাগ ব্যবহার করতে পারি। তো HR ট্যাগ ব্যবহার করার জন্য আমরা প্রথমে H1 ট্যাগের ভিতরে লিখব আজকে আমাদের টপিক কন্টেন্ট ফরম্যাটিং, এবং আমরা যদি এটার পরে একটা লাইন ব্রেক দিয়ে একটা বর্ডার চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে HR ট্যাগ ব্যবহার করতে হবে। HR ট্যাগ ব্যবহার করার নিয়মটা প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু, এরপর HR, এরপরে স্ল্যাশ এবং এরপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এবং আমরা যদি এটাকে ক্লিক করি দেখতে পাচ্ছি এখানে আমরা যেমন H1 ট্যাগ ক্লোজিং স্টার্টিংয়ে যেমন যেভাবে একটা শ্যাডো দেখাচ্ছে, HR এর ক্ষেত্রে কিন্তু শ্যাডো দেখাচ্ছে। অর্থাৎ আমরা যদি এভাবে লিখি তাহলে কিন্তু এটা ট্যাগটা হলো না। অতএব আমরা বুঝতে পারছি যদি আমরা কোনোভাবে ভুল করে এভাবে লিখে ফেলি সেক্ষেত্রে আমাদের এখানে মার্ক করছে না। সো আমাদের এভাবেই লিখতে হবে HR ট্যাগের জন্য। এটাকে সেভ করলাম এবং ব্রাউজারে যে যদি আমরা শো করি তাহলে আমরা দেখছি কন্টেন্ট ফরম্যাটিং এর নিচে একটা লম্বা বর্ডার তৈরি হয়েছে, যেটা আমাদের আজকে টপিককে নির্দেশ করছে। তো এভাবে যদি কোনো লাইনের নিচে আমরা এটা হরিজন্টালি রো দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে HR ট্যাগ ব্যবহার করে একটা রো তৈরি করতে পারি খুব সহজেই।
এখন আমরা যদি আমাদের টেক্সটের কোথাও স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা একটা ইরর দেখতে পাচ্ছি। ধরা যাক আমার কোথাও আমি দেখাতে চাই যে আমার এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে একটা লিখা, যদি আমি এরকম দেখাতে চাই, প্রিন্টিংটাকে কিন্তু আমি অবশ্যই এখানে কোনো রকম ট্যাগ ধরছি না, কিন্তু ট্যাগ যেহেতু লেখার নিয়ম এটা, সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেটটা কিভাবে শো করতে পারি? এই অ্যাঙ্গেল ব্র্যাকেট শো করার জন্য আমাদেরকে এটাকে এমনভাবে লিখতে হবে যেন এটাকে এভাবে শো না করে, যেন এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট হিসেবে শো করে। তো আমরা এখানে একটা রেফারেন্স লিস্ট দিচ্ছি। যদি আমরা en.wikipedia.org/wiki/list_of_and_xml_character_entity_references এই লিঙ্কে যদি আমরা যাই, তবে আমরা এখানে সকল এন্টিটি কিভাবে লিখতে হবে, এগুলো কিভাবে অ্যাম্পারস্যান্ড লিখতে হবে, কিভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখতে হয়, এগুলোকে বলা, এবং এগুলোকে বলা হয় হচ্ছে এন্টিটি রেফারেন্সেস ক্যারেক্টার। তো এভাবে আমরা গুগলে সার্চ করেও সকল এন্টিটি ক্যারেক্টারস কিভাবে লিখতে হয় সেগুলো দেখতে পারি। তো আমরা এখানে আজকে বেশ কিছু শিখবো, যেমন অ্যাম্পারস্যান্ড, অ্যাঙ্গেল ব্র্যাকেট। অ্যাঙ্গেল ব্র্যাকেটের ক্ষেত্রে আমাদেরকে যেভাবে লিখতে হয় তা হচ্ছে, ধরা যাক আমরা এখানে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করতে চাই। এখানে প্রথমে অ্যাম্পারস্যান্ড সাইন, LANG, এবং এরপরে কোলন দিতে হবে, তাহলে আমরা এই সাইনটা দেখতে পারবো। এখন আমরা সেভ করলাম, ব্রাউজারে রিফ্রেশ করলাম, এখানে আমাদের ক্যারেক্টারটা শো করছে না। এখানে ওই যে আমি যেখানে বলেছিলাম যে আমরা UTF-8 কি জন্য দেয়, এই কিছু সমস্যার কারণে এখানে দেয়। আবার যদি এভাবে দিই, সেক্ষেত্রেও এখানে একটা মিস্টেক শো করছে, কারণ এটা আমাদের একটা ট্যাগ হয় নাই, কিন্তু আবার এখানে শো করছে। কিন্তু আমাদেরকে এভাবে যদি আমরা অ্যাম্পারস্যান্ড ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অ্যান্ড এবং AMP অর্থাৎ অ্যাম্পারস্যান্ড, এবং এটা দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারি অ্যাম্পারস্যান্ড সাইন শো করছে। এখন যদি আমরা একটা কপিরাইট, যদি কপিরাইট কোনো জায়গায় লেখা থাকতে পারে, কপিরাইট যদি শো করার জন্য কি করতে চাই, খুবই সোজা, জাস্ট অ্যান্ড COPY এবং কোলন, সেভ ইট, এবং ব্রাউজারে দেখলে কপিরাইট সিম্বল এখানে চলে আসছে। এবং একইভাবে যদি ট্রেডমার্কের ক্ষেত্রে আমরা TM সাইনটা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে অ্যান্ড এবং TRAD, ট্রেড, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে TM লেখাটা যাচ্ছে। এভাবে স্পেশাল ক্যারেক্টার করার জন্য এভাবে আমাদেরকে লিখতে হবে, এগুলো সরাসরি কখনোই অ্যাড এভাবে লেখা যায় না। এবং আমরা যদি চাই যে রাইট অ্যাঙ্গেল, সেক্ষেত্রে আমরা অ্যান্ড রাইট ANG লিখব, তবে এটা এখানে যেহেতু আমাদের শো করছে না। সো এভাবে করে যদি আমরা লিখি, সেক্ষেত্রে আমাদের কোনো ইরর থাকবে না। এভাবে লিখলে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাউজারে শো করছে, কিন্তু যখন আমরা স্পেসটা ক্লোজ করে দিচ্ছি তখন কিন্তু শো করছে না, এটাকে এটা ট্যাগ হিসাবে নিচ্ছে। কাজে এগুলো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এবং আপনি এরকম ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার যখনই ব্যবহার করবেন, তখনই আপনাকে একটু গুগল সার্চ করে দেখে নিতে হবে যে সেটা আসলে কিভাবে এই ফরম্যাটে লেখার জন্য কিভাবে লেখা যায়। এখন আমরা চাচ্ছি যে আমাদের লেখার মাঝখানে অনেক বেশি স্পেস থাকবে, যেমন আমরা বাটের আগে যদি অনেকগুলো স্পেস দিই এবং আমরা সেভ করার পরে ব্রাউজারে রিফ্রেশ করি, আমরা বাটের আগে কিন্তু অনেক বেশি স্পেস দেখতে পাচ্ছি না। কারণ কি? কারণ কারণ আমরা আগে থেকেই জানি যে বাট যতগুলো স্পেস দেওয়া হোক না কেন, ব্রাউজার সেগুলোকে কমিয়ে শুধুমাত্র একটা স্পেস গ্রহণ করে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যদি একাধিক স্পেস ব্যবহার করতে চাই, এখানে ঠিক একই নিয়মে লিখতে হবে। এখানে কোনো একটা হোয়াইট স্পেস ব্যবহার করার জন্য আমাদের করতে হবে অ্যান্ড NBSP এবং কোলন। এটা আমরা যত বেশি ইউজ করব, ঠিক ততগুলো হোয়াইট স্পেস আসবে। যেমন আমরা এটাকে যদি 4টা হোয়াইট স্পেস ব্যবহার করতে চাই, তাহলে এখানে আমরা 2টা, 3টা, 4টা সেভ করলাম এবং ব্রাউজারে গেলাম। আমরা দেখতে পাচ্ছি বাটের পরে 4টা হোয়াইট স্পেস আছে, এবং এটা কিন্তু শুধুমাত্র NBSP এই কমান্ডটার মাধ্যমেই সম্ভব। আদারওয়াইজ এখানে অনেকগুলো স্পেস দিয়ে ব্রাউজারে দেখলেও আমরা ঠিক একই পরিমাণ দেখব, যেটা HTML ব্রাউজার যেটা করে। আমরা যদি আমাদের ওয়েব পেজে ইমেজ ব্যবহার করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে। এই জন্য IMG এবং ক্লোজ, এটা হচ্ছে ইমেজ ট্যাগ। কিন্তু ইমেজটা আসবে কোথা থেকে? ইমেজটা আসবে অবশ্যই এখানে ক্লোজিং ট্যাগ না দিলেও চলবে। তো ইমেজ ট্যাগের জন্য SRC অর্থাৎ সোর্স, আমার ইমেজটা আছে কোথায় সেটা নির্ধারণ করে দিতে হবে। সোর্স হচ্ছে ইমেজ ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট, এখানে আমরা অ্যাট্রিবিউটের ব্যবহার দেখতে পাচ্ছি। আমরা ইমেজটা কত বড় হবে সেটা আমরা নির্ধারণ করে দিতে পারি উইডথ এবং হাইট দ্বারা আমরা নির্ধারণ করে দিতে পারি যে ইমেজটা কত বড় হবে। এবং অল্টার ট্যাগ ব্যবহার করা হয় যদি কোনো কারণে আমাদের ইমেজটা শো না করে। যেমন এই ক্ষেত্রে আমি যদি এখানে ওয়াইড দেই 300 পিক্সেল এবং হাইট দেই 300 পিক্সেল, কিন্তু আমাদের ইমেজটা কোথা থেকে আসবে এটা কিন্তু বলা নাই।
সেক্ষেত্রে আমরা যদি বলি এটা আমাদের একটা বাংলাদেশের পতাকার ইমেজ, ফ্ল্যাগ। এক্ষেত্রে যদি আমরা ব্রাউজারকে রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা ফ্ল্যাগ আছে, কিন্তু ইমেজটা দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ এখানে সোর্সে আমাদের ইমেজ কোথা থেকে আসছে, আমাদের ইমেজটা কোন অবস্থায় আছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যার কারণে এই অল্টার ট্যাগের ভিতরে আমরা যা কিছু লিখবো সেটা ইমেজের অনুপস্থিতিতে আমরা দেখতে পাবো। আমাদের ডেস্কটপে আমরা যে টিউটোরিয়ালের জন্য যে ফোল্ডার তৈরি করেছিলাম HTML টিউটোরিয়াল নামে, এর ভিতরে আমরা ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করেছি এবং এর ভিতরে flag.jpg নামে একটা ইমেজ আছে। এই ইমেজটাকে যদি আমাদের ওয়েব ব্রাউজারে আমরা শো করতে চাই তাহলে কি করতে হবে? কোডটা এখানে লিখতে হবে, যেহেতু আমাদের ইমেজেস ফোল্ডারের ভিতরে আছে, তো প্রথমে আমাদের ফোল্ডারের নামটা লিখতে হবে ইমেজেস স্ল্যাশ এরপরে flag.jpg, সেভ করতে হবে এবং ব্রাউজারে রিফ্রেশ করলে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা এখানে চলে আসছে। এখন কথা হচ্ছে আমরা কি কারণে ইমেজেস লিখলাম? কারণ আমরা যদি এই ফোল্ডারে এখানে যাই তাহলে আমরা সেক্ষেত্রে দেখতে পাবো যে আমাদের ইন্ডেক্স ফাইলটা অর্থাৎ কন্টেন্ট ফরম্যাটিং HTML, আমাদের HTML ফাইলটা আছে যেখানে, তার ঠিক ভিতরের ডিরেক্টরিতে আছে আমাদের ইমেজেস। যার কারণে আমরা লিখছি এখানে ইমেজেস। এখন যদি ব্যাপারটা এরকম হতো যে আমাদের এই HTML ফোল্ডারটা আছে একটা ফোল্ডারের ভিতরে, ধরা যাক আমাদের এখানে নতুন একটা ফোল্ডার করলাম 1 এবং এই কন্টেন্ট এই HTML ফাইলটা আমরা এখানে নিয়ে গেলাম, এখানে আমরা গেলাম এবং এখন যদি আমাদের ফোল্ডারে আমরা যাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 1 এর ভিতরে আমাদের মেইন HTML ফাইলটা আছে। তাহলে এখন যদি আমরা ইমেজটাকে কানেক্ট করতে চাই, আমরা এখানে দেখি যে ইমেজেস আছে, তার মানে এটা থেকে আমাদের প্রথমে ডিরেক্টরি থেকে বের হতে হবে। বের হলাম, এরপরে আমাদেরকে ঢুকতে হবে ইমেজেস ডিরেক্টরিতে এবং এরপরে আমাদেরকে ফ্ল্যাগটাকে চিহ্নিত করতে হবে। এখন এই অবস্থায় আমি যদি আমাদের ওয়ান ডিরেক্টরি থেকে আমরা এটাকে যদি সরাসরি ব্রাউজারে শো করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আগে যেভাবে ফ্ল্যাগটা শো করছিল এখন কিন্তু শো করছে না। কেন? কারণ আমাদের এখানে লিঙ্কটা ঠিক নাই, যেখানে ইমেজ ছিল সেখানে ইমেজ এখন নাই, ইমেজের অবস্থান চেঞ্জ হয়েছে। আমরা যখন কোনো ফোল্ডারের বাইরে যাব, অর্থাৎ আমরা যেমন এখানে স্ল্যাশ দিচ্ছি কারণ এই ফোল্ডারের ভিতরে ঢুকবো, এখন কোনো ফোল্ডারে যখন বাইরে যাব তখন আমাদেরকে কি ব্যবহার করতে হবে? আচ্ছা, যখন আমরা কোনো ফোল্ডারের বাইরে যাব তখন আমরা আগে দুইটা ডট এবং একটা স্ল্যাশ ইউজ করতে হবে, যার মিনিং দাঁড়ায় যে আমি এই ফোল্ডার থেকে এখন বাইরে যাচ্ছি, অর্থাৎ একটা ব্যাকে যাব এবং এরপরে ইমেজেস লিখেছি মানে এরপরে আমি ইমেজেস ফোল্ডারে ঢুকছি এবং তারপরে আমি ফ্ল্যাগ অর্থাৎ আমার ইমেজটাকে সিলেক্ট করছি। এটাকে যদি আমরা সেভ করি এবং ব্রাউজারে রিফ্রেশ করি আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা চলে আসছে এবং ইমেজটা কোথা থেকে আসছে? আমাদের ইমেজটা অবশ্যই ইমেজেস ফোল্ডার থেকে আসছে, কিন্তু আগে আমাদের যেহেতু HTML ফাইলটা এখানে ছিল সেক্ষেত্রে আমরা সরাসরি ইমেজেস স্ল্যাশ ইমেজটা flag.jpg লিখতে পারছিলাম। যেহেতু আমাদের HTML ফাইলটা 1 এর ভিতরে আছে সেক্ষেত্রে আমাদের কিছুটা চেঞ্জ আনতে হয়েছে, যা প্রথমে আমাদেরকে ব্যাকে যেতে হবে, এরপর ইমেজেস ফোল্ডারে যেতে হবে, এরপরে আমাদেরকে ছবিটা সিলেক্ট করতে হবে এবং শো করতে হবে। আমরা চাইলে হাইট ওয়াইড পরিবর্তন করে দিতে পারি, যার ফলে আমাদের ব্রাউজারে ঠিক একইভাবে হাইট ওয়াইড পরিবর্তন হবে। এখন আমি চাচ্ছি ইমেজটাকে রাইট সাইডে নিতে বা আমি চাচ্ছি ইমেজটাকে লেফট সাইডে নিতে। এক্ষেত্রে যদি আমরা এভাবে করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অ্যালাইন ব্যবহার করতে হবে। এটা আমরা রাইট সাইডে চলে আসছে, কিন্তু যেহেতু আমরা আমাদের কন্টেন্ট বা হচ্ছে যে কোনো কিছু CSS দ্বারা আমরা সবকিছু ডিজাইন করব, সেক্ষেত্রে অ্যালাইন রাইট এভাবে আমরা কোনো কিছু ব্যবহার না করব, এগুলো CSS এর কাজ। এভাবে ইমেজ ট্যাগ ব্যবহার করে একটা ওয়েবসাইটে বিভিন্ন রকম ইমেজ এবং ইমেজের উচ্চতা, দৈর্ঘ্য এগুলো সব নির্ধারণ করে দেওয়া যায়। আশা করি সম্পূর্ণ টিউটোরিয়ালে সবকিছু বোঝা গেছে এবং এভাবে প্রতিটি ট্যাগের পরবর্তী অধ্যায়ে আমরা কিভাবে কন্টেন্ট সাজাতে হয় এবং অন্যান্য যেসব বিষয় আছে সেগুলো অধ্যায় বা অধ্যায় আসবো। তবে সবার প্রথম কথা, প্রতিটা লাইন নিজে নিজে লিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, নয়তো অবশ্যই এগুলো ভুলে যাবে, যার কারণে পরবর্তীতে সমস্যা হবে। তাই এগুলো অবশ্যই বারে বারে প্র্যাকটিস করতে হবে এবং চেষ্টা করতে হবে নিজের মতন একটা ওয়েবসাইট তৈরি করার। যেমন আমরা চাইলে এই ওয়েবসাইটটিকে একটু সুন্দর করে দেখাতেই পারি। যেমন আমরা যদি চাই যে একটা ওয়েব পেজ তৈরি করবো, আমরা যতটুকু জানি এতটুকু দিয়েই, যেহেতু আমরা অ্যালাইন শিখে গেছি সেহেতু আমরা এখানে কিছু টেক্সট লিখতে পারি, এখানে একটা ব্রেক লিখতে পারি লাইন, আবার কিছু প্যারাগ্রাফ দিতে পারি, আমরা কিছু টেক্সটকে বোল্ড করতে পারি, এক সাইডে ইমেজ ব্যবহার করতে পারি। এভাবে করে একটা ওয়েব পেজ তৈরি করা যায়। তো আমি আশা করব একটা সবাই ওয়েব পেজ তৈরি করবেন। সো আজকের মতন এখানেই, সবাই ভালো থাকবেন।